দেশে প্রবাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। সেভ এক্সিট তুল কালামের পর বাংলাদেশে যেটি এখন খুবই ব্যাপকভাবে সরব হয়েছে সেটা হচ্ছে আসছে মহাবিপদ। এই কথাটি জুলাই আন্দোলনের সবচেয়ে সরব যে ব্যক্তি অনলাইনে প্রবাস থেকে যিনি বাংলাদেশের এই আন্দোলন তথা বিশেষ করে দুটি রাজনৈতিক দল জামাত ইসলাম এবং এনসিপির গাইডলাইনের হিসাবে যাকে দেখা গেছে পিনাকি ভট্টাচার্য তার সতর্কবার্তা লিখেছেন, দেশবাসী সতর্ক থাকুন, এবং এই ব্যাপারটি আজকে আলোচনার বিষয়। আপনারা জানেন সেভ এক্সিটের যে ব্যাপারটা সেটা রাজনৈতিক দল থেকে সরকার পর্যন্ত এবং সরকার থেকে রাজনৈতিক দল পর্যন্ত বিভিন্নভাবে একজন আরেকজনকে পাল্টাপাল্টি বক্তব্য দিতে আমরা দেখেছি, এবং কেউ কেউ বলছেন যে 5 জন উপদেষ্টা হাত মিলিয়েছেন আওয়ামী লীগের সাথে, বা তারা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে গোপনে সম্পর্ক করেছেন এবং সেভ এক্সিট নিজেরটা কনফার্ম করছেন। আবার উপদেষ্টা পরিষদ থেকে যে বিষয়টা আপনারা দেখেছেন, অনেকে বলছে এই দেশে আমরা থাকবো, কোথাও যাচ্ছি না। কেউ বলছেন 72 বছর বয়সে আর কোথায় যাব, যদি সেভ এক্সিট খুঁজতে হয় সেটা তো লজ্জার বিষয় ইত্যাদি। এখন সেভ এক্সিটটা আপনারা জানেন বাংলাদেশের রাজনীতিতে এটা নতুন মাত্রায় যোগ হয়েছে। সেভ এক্সিট বিষয়টা তখনই হয় যখন আপনি এমন কোনো কিছু করবেন যখন সেটা আপনাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে বা জনরোষের কাঠগড়ায় দাঁড় করাবে, সেই পরিস্থিতি তৈরি হলে সেভ এক্সিটের বিষয় আসে। তো এটা 54 বছরে না আসলেও বিগত 1 বছরের যে রাজনৈতিক কালচার, সেই কালচারের প্রেক্ষিতে এই বিষয়গুলো আজকে কথা আসছে। এখন এই যে আসন্ন বিপদ নিয়ে যে ব্যাপারটা স্ট্যাটাস আকারে পিনাকি ভট্টাচার্য দিয়েছে, সেই বিপদটা আসলে কি, সেই বিপদটা আমি আপনাদেরকে বলার আগে এখানে তিনি যে স্ট্যাটাস দিয়েছেন সেই বিষয়টা আমরা একটু দেখতে চাই। সেটা আপনারা দেখেন যে তার যে স্ট্যাটাস একটু লক্ষ্য করলে বুঝবেন, আমি আরো ভালোভাবে আপনাদেরকে দেখাই। এটি তিনি দিয়েছেন, এখানে লিখেছেন, প্রিয় দেশবাসী সতর্ক থাকুন, সশস্ত্র বাহিনীর শীর্ষ নেতৃত্ব বিপজ্জনক আচরণ করছেন। গতকাল বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফ্যাসিস্ট আওয়ামী শাসনামল সরকার বিরোধী মানুষ গুম খুন নির্যাতনের ঘটনায় ডিজিএফআই এর 5 ডিজির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে তা আমলে নেওয়ার এবং আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে। জেনারেল পর্যায়ে শীর্ষ অফিসারদের বিরুদ্ধে মামলা করায় এতে সশস্ত্র বাহিনীর জেনারেলরা খুবই গোস্বা করেছেন। আজ সেনাবাহিনীর টপ অফিসারদের জরুরি সম্মেলন বসেছে। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সহ 56 জন জেনারেল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটি কর্তৃক জারি করা আদেশের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। পরিস্থিতি দ্রুত ভিন্ন দিকে মোড় নিচ্ছে। প্রাক্তন প্রধানদের আর্মি হেডকোয়ার্টারে ডাকা হবে বলে জানানো হয়েছে। আসন্ন বিপদ সম্পর্কে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের উচিত জরুরি ভিত্তিতে দেশবাসীকে অবহিত করা। এটি পিনাকি ভট্টাচার্যের যে পোস্ট, সেখান থেকে আমি তুলে ধরলাম। 9 অক্টোবর 2025 বৃহস্পতিবার। তো এই ব্যাপারটা আসলে কি, একদিকে চলছে সেফ এক্সিটের তুলকালাম, অন্যদিকে চলছে আসন্ন বিপদের একটা ব্যাপার, এবং সেই সাথে আমরা যদি আরো কিছু বিষয় দেখি, আরেকজন যে জুলাই আন্দোলনে সরব ছিলেন অনলাইনে এবং বিশেষ করে জামাত এবং এনসিপি কে বিভিন্ন সময় পরামর্শ দিয়ে থাকেন, তো সেই অনলাইন অ্যাক্টিভিটিস বা অ্যাক্টিভিস্ট যার নাম হচ্ছে ইলিয়াস হোসেন, তিনি আবার জার্নালিজমও করেছেন একসময়। তো তার যে বিভিন্ন বক্তব্য আপনারা শুনে থাকেন, তার যে ব্যাপার এখানে আমরা যদি দেখতে হয়, একই দিনে দেখেন, শহীদদের রক্তের উপর দাঁড়িয়ে শয়তানের ফল তোদেরকে ইনুস সহ সবকটা করাই গন্ডায় বুঝিয়ে দেওয়া হবে। তোদের শেষ বয়স মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো কাটাতে হবে। বিএনপি, জামাত, আওয়ামী লীগ, সাধারণ মানুষ সবার কাছে উষ্টালাতির উপরে থাকবি। প্রথম আলো, দিল্লি স্টারকে বাঁচাইতে বলিস। এই যে দেখেন, এই তার স্ট্যাটাস। এখন এই যে স্ট্যাটাস গুলো আসলে কেন, এখানে কেউ কেউ বলছেন তারা পেইড এজেন্টের মতো কাজ করেন, মান্থলি যে পেইড নেন সেগুলো না পাওয়ার ফলে
অনেক সময় অনেক কাজ করান। আবার অনেকে বলছেন বর্তমানে যে এনসিপি বা অন্যান্য যে সমস্ত সংগঠন বিভিন্ন কিছুতে জড়িত হয়েছে বা যাদের বিরুদ্ধে যে চাঁদাবাজির অভিযোগ, এগুলো পেছনের কলকাঠি হচ্ছে এরা। আপনারা দেখেছেন মাই টিভি নিয়ে একটা বক্তব্য দিয়েছেন নুরুল হক নূর। তিনি বলেছেন যে মাই টিভির যে সত্ত্বাধিকারী সেটি দখলের চেষ্টা করেছিলেন। এগুলো নিয়ে তৎকালীন সময়ে অনেক কথা হয়েছে, অনেক কিছু ভিডিও আপনারা অনেকের আলোচনায় পাবেন, এগুলো দেখলে বুঝবেন। তো এটা নিয়ে আবার ইলিয়াসের পাল্টা বক্তব্যও আছে। যেহেতু এই কথাগুলো আসছে, তাদেরকে একটা পক্ষ বলে যে তাদের কথা না শুনলে তখন তারা কিন্তু এই বক্তব্যগুলো ইউটিউব ফেসবুকে দিয়ে থাকেন। তো যাই হোক, এখন যেভাবে যে অ্যাঙ্গেল থেকে আলোচনা করা হোক, এই দুটো ব্যক্তি কিন্তু তাদের একেবারে গাইডলাইনার বা তাদের আধ্যাত্মিক যে পথ প্রদর্শক সেই ধরনের তারা ছিলেন, আছেন। এবং এখন যেভাবে তারা বিরোধিতা করছেন, সেই বিরোধিতাগুলো যদি আমরা দেখি, উভয়ের যে ব্যাপারগুলো আসলে সরকারের মধ্যে কি এমন বিষয় তারা চেয়েছেন বা সরকার কোন জায়গায় ফল্ট করেছে বা এইখানে যে আন্দোলন তারা করেছে সেখানে কোন কোন জায়গায় তাদের বিষয়গুলো তারা স্যাটেল করতে পারেনি, এই বিষয়গুলো আমরা যদি দেখি, পিনাকির যে বিষয়টা তার আমরা অবস্থান দেখেছি সেটা যদি বলতে হয়, তাহলে অবশ্যই তার যে ভারত বিরোধী যে ব্যাপারটা এখানে যতটুকু ফলাভাবে আপনারা দেখেন, এই বিষয়গুলো ডিপলি ভাবলে এখানে ভারতের বিরোধিতার আড়ালে অনেক কিছুই থাকে। তো এই ব্যাপারটা বলার আগে আমি ইলিয়াস হুসাইনের যে বিষয়, তিনি ভারতের বিষয়ে সুস্পষ্ট বিভিন্ন সময় বয়ান দেন এবং বাংলাদেশের ভিতরে রাজনীতির যে ব্যাপারগুলো ৭১ সালে সংগঠিত যে মহান মুক্তিযুদ্ধ তার বিপক্ষে যে অবস্থান সেটা আপনারা দেখেছেন। এবং পিনাকিরও একইভাবে আওয়ামী লীগের বয়ান দিতে গিয়ে, বিরুদ্ধে বয়ান দিতে গিয়ে স্বাধীনতার বিরুদ্ধে বর্তমানে বয়ান দিচ্ছেন, যদিও এক সময় রাজাকারদের বিরুদ্ধে বিভিন্ন বয়ান দিয়েছেন। এখন সেই জায়গাগুলো সাথে যদি সরকারের সফলতা ব্যর্থতার কথা বলতে হয়, আজকে যে পরিস্থিতি, এই পরিস্থিতিগুলোর জন্য সরকারের যে আইন শৃঙ্খলা এবং শাসন ব্যবস্থা ইত্যাদি ইত্যাদি এগুলোর গত এক বছরের যে দৃশ্য এবং বাংলাদেশের যে অস্থিতিশীল রাজনীতির দৃশ্য, সহিংসতা ইত্যাদি, এগুলোর কারণে আজকে সেফ এক্সিট এবং আসন্ন বিপদ ইত্যাদি হয়ে উঠছে। বিগত 1/11-এর পর যখন সরকার ক্ষমতায় আসে, আমরা যদি একটু যে পলিসিগুলো রয়েছে সেই পলিসিগুলোর দিকে যদি তাকাই, শেখ হাসিনা তিনি গ্রেপ্তার হয়েছেন, গ্রেপ্তারের পরবর্তী তিনি এই কথাটি বলেননি যে আমাকে গ্রেপ্তার করেছে আমি তাকে দেখতে চাই, বা যারা যারা এই কাজ করেছেন তাদেরকে আইনের আওতায় ইত্যাদি ইত্যাদি করা হয়। এখন সামহাও এটা যেভাবে হোক, এটা বৈশ্বিক চাপ হোক বা রাজনৈতিক একটা পলিসি হোক বা বাংলাদেশের যে পলিসিগুলো আছে সেগুলো হোক বা আওয়ামী লীগের একটা পলিসি হোক, যেটাই হোক না কেন, তাদের বিষয়ে তাদের যে ব্যাপারগুলো ক্ষমতা হস্তান্তরের পর তারা তাদের জায়গায় চলে গেছেন, তাদের বিরুদ্ধে তেমন কোনো কিছু অভিযোগ বা তাদের উপর অত্যাচার নিপীড়ন কোনো কিছু দেখা যায়নি। কিন্তু সাম্প্রতিক সময়ে গত এক বছরে সিসি, যিনি প্রধান বিচারপতি ছিলেন, সিসি ছিলেন এবং সরকারের বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের আইজি ইত্যাদি ব্যক্তিদেরকে শুধু গ্রেপ্তার করা হয়নি, তাদেরকে ডিম নিক্ষেপ করা হয়েছে, বিভিন্ন রকমের হ্যারাসমেন্ট করা হয়েছে। তো এই বিষয়গুলো আসলে যদি চিন্তা করেন, সেই জায়গা থেকে এই পিনাকির যে আহ্বান বা বিশেষ বার্তা যে আসন্ন বিপদ, এই বিপদগুলোর বিষয় যদি লক্ষ্য করেন, এখানে 5 জন ডিজিএফআই এর যে অভিযোগ আদালত উত্থাপন হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে তাদের গ্রেপ্তারি পরোয়ানা ইত্যাদি করা হয়েছে। তো এখন স্বাভাবিকত তারা যারা এখানে বিভিন্ন জায়গায় প্রশাসনে আছেন, সেই সময় থাকা অবস্থায় তারা সরকারের দায়িত্ব পালন করতে বাধ্য। এখন এই ব্যাপারটা যে জায়গায় দাঁড়িয়েছে, যে দায়িত্ব পালন তারা সরকারের করেছে এবং সরকার পরিবর্তনের ফলে তাদেরকে আবার সেই জায়গায় দাঁড় করানো হয়েছে এবং বিচারের আওতায় আনা হয়েছে। সো
এখন একটা ডিপার্টমেন্টের একটা জায়গায় যখন দায়িত্বশীল যারা থাকেন তাদেরকে এভাবে আনা হয়, পরবর্তী যারা আছে তাদের ভিতরে একটা সংশয় জাগে। সেই জায়গা থেকে এটা যদিও বা পিনাকির বক্তব্য, আইএসপিআর এর কোনো বক্তব্য এই ধরনের দেখা যায়নি যে তারা এগুলোর জন্য জরুরি সভা আহ্বান করেছেন বা এটার জন্য মিটিং করেছেন বা এটার জন্য তারা বিবৃতি দিয়েছেন, এমন কোনো কিছু এখনো পর্যন্ত তাদের আইএসপিআর এর বার্তায় নেই। পিনাকির যে বিশেষ বার্তা, সেই বার্তায় এগুলো উঠে এসেছে। তো সেই বার্তায় তিনি দাবি করছেন যে বাংলাদেশের যে ক্ষমতা সেটা তারা যে কোনো সময় কি করতে পারে, মানে এই ধাঁচটা হচ্ছে এরকম। তার যে বক্তব্য, আসন্ন বিপদ বলতে জেনারেল পর্যায়ে শীর্ষ বৈঠক, সাবেক সেনাপ্রধানদেরকে ডাকা হবে, এই বিষয়গুলো নিয়ে তারা একটা রফা দফা, দ্যাট মিনস এটার একটা যে কোনো টাইমে ক্ষমতা তাদের কাছে নিয়ে যেতে পারে, এমন পর্যায়ে তিনি বিষয়টা বুঝাতে চেয়েছেন। এখন তার বরাত দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে এই আহ্বান জনগণের প্রতি করতে বলেছেন, তিনি উচিত মনে করেছেন। কারণ আসন্ন বিপদ, কি বিপদ, এই বিপদ কেন আসতেছে, বিগত 1 বছরের যে আশা প্রত্যাশা, তারা যে লক্ষ্য বা তাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন এবং আন্দোলন পরবর্তী বাংলাদেশের যে সরকার, সেই সরকারের কর্মকাণ্ড এবং সরকারের কর্মকাণ্ডের পাশাপাশি আন্দোলনের স্টেক হোল্ডারদের কর্মকাণ্ড, বিশেষ করে এনসিপি বা আদার অন্যান্য যে সমস্ত দল রয়েছে, প্রত্যেকটা দলের এই কর্মকাণ্ডগুলো বাংলাদেশের মানুষ যেমন দেখেছেন এবং সেটা বিশ্ববাসী দেখেছে। তো এই ব্যাপারগুলোর দিকে যদি আমরা পর্যালোচনা করি, তাহলে সেফ এক্সিট বলেন বা আসন্ন বিপদ বলেন, এটা পিনাকি যেমন দেখছে, হয়তো আরো অনেকে দেখছে বলে আমার ক্ষুদ্র জ্ঞানের ধারণা। তো যারা এই বিষয়গুলো দেখেন, বোঝেন বা এই রাজনৈতিক পর্যালোচনাগুলো করেন, তাদের জায়গা থেকে যে বিশেষ জায়গাগুলো দেখা হয়, যে বাংলাদেশের প্রেক্ষাপটে যারা কথা বলেন, বিশেষ করে গোলাম মোল্লা রনি, আনিস আলমগীর সাহেব সহ আরো অনেকে কথা বলেন, যারা বিভিন্ন পন্থী, যেমন ডক্টর জাহেদ সহ আরো অনেকে কথা বলেন। তো সেই জায়গায় যে বিষয়গুলো এখন রাজনৈতিক অঙ্গন এবং যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন, তাদের যে বোঝাপড়ার জায়গা, সেই জায়গা থেকে বাংলাদেশের যে সেফ এক্সিট এবং আসন্ন বিপদ, এগুলো একটার সাথে একটা খুব অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে যাচ্ছে। এবং কেউ কেউ বলছেন যে বিপ্লব এবং এই মাবুক্রেসি, এটা দুটোকে সমান জায়গায় দাঁড় করেছে। এটা ইতিমধ্যে মাহফুজ, যিনি উপদেষ্টা, তিনি বলেছেন যে তার একটা বক্তব্যে তিনি দুঃস্বীকার করে নিয়েছেন। তো এই আসন্ন বিপদ এখন কাছাকাছি হয়ে আসছে। এই আসন্ন বিপদ কোন পর্যায়ে বাংলাদেশকে নিয়ে যায়, সেই বাংলাদেশের মানুষ আবার কি করতে চায় এবং বাংলাদেশকে একটা কি বলে বিপদমুক্ত, শঙ্কামুক্ত দেশ কোন মানুষ গড়তে পারবে, সেই আশায় আপনাদের যেমন রয়েছে, প্রত্যেকটা মানুষের রয়েছে। তো আপনারা আপনাদের জায়গা থেকে এই মতামতগুলো, আপনারা আপনাদের যে বিশ্লেষণ আছে সেগুলো কমেন্ট বক্সে জানাতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য ভালোবাসা। আসসালামু আলাইকুম।